দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে আরোগ্য নিকেতনের আজকের পর্বে। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার আঞ্জুমানারা তামান্না। মা হওয়া একজন নারীর জীবনে নতুন দিগন্ত। সেই মা হওয়া নিয়ে একজন নারী তার সন্তান যখন সম্ভাব্য হয় কিভাবে তার ডেলিভারি করবেন, আদৌ নর্মাল ডেলিভারি হবে কিনা অথবা তার সিজারিয়ান লাগবে কিনা, এই নিয়ে বিভিন্ন প্রশ্ন বা ভ্রান্ত ধারণা রয়েছে মানুষের মনে। সে বিষয়টি মাথায় রেখে আমরা আজকের আয়োজনে কথা বলবো নর্মাল ডেলিভারি প্রস্তুতি এবং এর প্রতিবন্ধকতা নিয়ে। এ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমার সাথে আজকে রয়েছেন অধ্যাপক ডাক্তার সেলিনা আক্তার। তিনি বর্তমানে কর্মরত রয়েছেন লেকভিউ ক্লিনিক, ল্যাপারোস্কোপি ও ম্যাটারনিটি সেন্টার এবং গুলশান ল্যাবরেটরি ম্যাডাম সান্ধ্যকালীন রোগী দেখছেন। প্রথমেই স্বাগত জানাচ্ছি প্রফেসর ডাক্তার সেলিনা আক্তার আমাদের আজকের আয়োজনে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। জি ম্যাডাম, আমি যা দিয়ে শুরু করছিলাম, আসলে মা হওয়া এবং সেই সন্তান ডেলিভারি, যেহেতু এখন অনেক প্রসেস রয়েছে, নর্মাল ডেলিভারি আদৌ হবে কিনা এই প্রশ্নটি বাংলাদেশের প্রেক্ষাপটে এখন একটি খুবই ভাইরাল টপিক এবং আমাদের দেশে যে সিজারিয়ান সেকশনের রেট দিনে দিনে বাড়ছে এটাও আসলে খুবই অ্যালার্মিং, না বললেই নয়। আসলে সেই ক্ষেত্রে এই যে নর্মাল ডেলিভারির প্রস্তুতির ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখা জরুরি, প্রতিবন্ধকতা, সবই একে একে জানবো। একটু শুরুতেই জেনে নিই আসলে কি নর্মাল ডেলিভারির কোনো প্রস্তুতি রয়েছে কিনা। ধন্যবাদ তামান্না। নর্মাল ডেলিভারি শুনলেই মনে হয় এটা তো নর্মালি, হ্যাঁ, এটা কেন হবে না? সৃষ্টির আদি থেকে এভাবেই বাচ্চা হয়ে এসছে, নর্মালি বাচ্চা হয়ে এসছে। তাহলে এখন সমস্যা কি? এখন সমস্যা আমরা যদি একটু চিন্তা করি আমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবো। এখন সমস্যা হচ্ছে আমাদের লাইফস্টাইল। নর্মাল ডেলিভারির রেট কোথায় কম? শহরগুলোতে, যেখানে মেয়েরা শিক্ষিত, অফিসে কাজ করছে, তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম, তারপর ডায়েটারি একটা হ্যাবিট আছে, মানে খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে, কায়িক পরিশ্রমের ব্যাপার আছে। এই জিনিসগুলো যেখানে ল্যাকিং সেখানেই কিন্তু সমস্যাগুলো চলে এসছে। এখন নর্মাল ডেলিভারির জন্য রেসপন্সিবল ডাক্তার এবং রোগী দুজনকেই কিন্তু কাঠগড়ায় দাঁড়াতে হবে। হ্যাঁ, শুধু আমাকে একা দাঁড় করালে হবে না। নর্মাল ডেলিভারি নর্মালি হবে যখন একটা মেয়ের ফিজিক্যাল ফিটনেস এবং তার যে শারীরিক সুস্থতা, সেই সুস্থতা নিয়ে যখন সে একটা প্রেগনেন্সিতে ঢুকবে তখনই সেটা নর্মাল হবে। জি, তার মানে আসলে এখানে রোগীর ভূমিকাটাই আমি বলবো অনেক বেশি, যে মা হবেন তার ভূমিকাটাই বেশি। এবং প্রস্তুতি বলতে তো আসলে আমরা অনেক কিছুই বুঝি, মানসিক প্রস্তুতি এবং তার যে একটা ব্যথা নিয়ে একটা ভীতি তাদের মনে থাকে এবং হাসপাতালে আসার সাথে সাথেই হয়তো রোগী বা রোগী লোকজন ভাবছেন হাসপাতালে এসেছি, যেভাবেই হোক তাড়াতাড়ি ডেলিভারি হয়ে যাবে। এই বিষয়টি নিয়ে জানবো। আসলে হাসপাতালে আসার যে পদ্ধতি এবং হাসপাতালের কিছু ম্যানার্স রয়েছে, এ বিষয়টি নিয়ে আপনি খুবই বলছিলেন এক সময়, সেটা নিয়েও একটু শুনবো। আসলে ডেলিভারি ব্যথার ওঠার কতক্ষণের মধ্যে রোগীটি আসবে এবং আসার কতক্ষণের মধ্যে আসলে ডেলিভারি হবে এবং রোগীর লোকের আসলে এতে ভূমিকা কত? আচ্ছা, একটা ব্যাপার হচ্ছে যে একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয় তার পর্বের মধ্যে ডেলিভারি হয়ে যাচ্ছে না, সে দীর্ঘ 9 মাস কিন্তু প্রেগনেন্সিটা ক্যারি করছে। এই প্রেগনেন্সির সময়ে 9 মাস সময়ে তার শরীরে অনেক পরিবর্তন হয় এবং এই 9 মাস সময়ে সে কিন্তু বেশ কয়েকবার, কমের পক্ষে 4-5 বার আমাদের কাছে আসছে, মানে অ্যান্টিনেটাল চেক আপে সে আসছে। এটা হোক শহরে অথবা গ্রামে, যেখানে হোক না কিন্তু আসছে। এই যে চেক আপগুলোতে আসছে এই সময়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সে কেন আসছে? সে আসছে তার শারীরিক চেক আপের জন্য, তার বাচ্চাটা ঠিক আছে কিনা, পাশাপাশি তাকে নর্মাল ডেলিভারির জন্য যে মানসিক প্রস্তুতি এবং শারীরিক প্রস্তুতি সেটার জন্যও কিন্তু তখন প্রিপারেশন দেওয়া হয়, কিছু কথা বলা হয়। শুধু রোগিণীকে বলা হয় না, রোগীর সাথে যারা আসছে ফ্যামিলি মেম্বার্স, আমরা বলি ফ্যামিলির প্রধানকে যে খরচ বহন করে, মানে ফ্যামিলি যে চালায়, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, টাকা পয়সার সাপোর্ট যে দেয়, সে হচ্ছে প্রধান। হতে পারে তার স্বামী, হতে পারে তার বড় ভাই, হতে পারে বাবা, যে কেউ হতে পারে। আমরা যে প্রেগনেন্ট মেয়েটা থাকে তাকে আমরা কিছু খাবারের লিস্ট ধরিয়ে দিই। আমাদের দেশে এখনও কিন্তু এরকমই আছে যে ফ্যামিলির সবাই খাবার পরে যে খাবারটা বাকি থাকবে সেই খাবারটা ওই ফ্যামিলির মেয়েটা খাবে। তারা দেখা যায় যে পুষ্টির দিক থেকে, নিউট্রিশনের দিক থেকে একটা বিশাল গ্যাপ থেকে যায়। তখন কিন্তু তার শারীরিক যে গঠন এবং প্রেগনেন্সিতে তার যে ডাবল ডিমান্ড বেড়ে যায়, সেটা কিন্তু সে নিতে পারছে না। না নিলে তখন তার কি হবে, বিভিন্ন রকম নিউট্রিশনাল
ডেফিসিয়েন্সি হবে, তার দুর্বলতা হবে, তার অ্যানিমিয়া হবে। তো সেই সমস্ত কারণে কিন্তু অনেক সময় নর্মাল ডেলিভারিতে কিছু প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। সেই জন্য আমাদের ফ্যামিলি মেম্বারদেরকেও নিয়ে আসা। এবং এই ৯ মাস সময়ে যখন সে আমাদের কাছে বিভিন্ন সময় আসছে, আমরা কিন্তু কিছু কিছু এক্সারসাইজ দিয়ে দিই। আমি আগেই বলেছি, এখন আমাদের সব গ্রামই আসলে শহরমুখী হয়ে গেছে, সব জায়গাতে মেয়েরা সিডেন্টারি ওয়ার্কার, অফিস আদালতে কাজ করছে। তো সেই সময় কিছু ফিজিক্যাল এক্সারসাইজ থাকে যেটা আমরা প্রথম থেকে অল্প অল্প করে দিই, একবারে কিন্তু সব বলি না। হ্যাঁ, প্রথম ভিজিটে, সেকেন্ড ভিজিটে, শেষ ভিজিটে, এবং এমনকি ডেলিভারির জাস্ট আগের যে সপ্তাহ, তখনও কিন্তু আমরা কিছু স্পেশাল ইনস্ট্রাকশন দিই। তো এগুলা কিন্তু প্রিপারেশন বলা যায়, ডেলিভারি প্রিপারেশন। এখন হয়তো কেউ বলতে পারে যে আগে তো এত ডক্টর ছিল না, আগে তো প্রেগনেন্ট মেয়েরা ডাক্তার দেখাতে আসতো না, তার আগেকার তো নর্মাল ডেলিভারি হতো, এখন কেন হয় না? এটা সোজা উত্তর। আগে মেয়েরা শারীরিক পরিশ্রম অনেক করতো। যারা গ্রামে কাজ করে তারা ঘরের বিভিন্ন কাজ করছে, ঘর মুছছে, তারপরে ধান বানছে, রান্না করছে, কাপড় ধুচ্ছে। এই যে কাজগুলা, এগুলো কিন্তু এক্সারসাইজ। আমরা যখন এক্সারসাইজ করি, আমরা যদি খুব খেয়াল করে দেখি, তাহলে কিন্তু দেখবো যে আমরা স্কোয়াট করতে বলি। একটা মেয়ে যখন ঘর মুছে তখন কিন্তু সে বসেই মুছে, স্কোয়াট করে। তখন হয় কি, তার যে কোমরের যে হাড্ডি, সেখানে যে লিগামেন্ট, মাসেলগুলো আছে, সেগুলো রিল্যাক্স হয়ে যায়। কিন্তু এখন কিন্তু মেয়েরা এগুলো করছে না। সেই জন্য আমরা এই প্রিপারেশনের কথাটা বলি। আর শারীরিক ওজনও কিন্তু এখনকার মেয়েদের আগের মেয়েদের সাথে কম্পেয়ার করলে আমরা দেখি যে শারীরিক ওজন কিন্তু এখন মেনটেন হয় না। একটা মানুষের যখন শারীরিক ওজন অনেক বেড়ে যায়, সেটা কিন্তু ডেলিভারির একটা প্রতিবন্ধকতা। তো প্রিপারেশন তো অবশ্যই আছে। প্রিপারেশন তো একবার বললে হবে না, প্রেগনেন্সির আগে আছে, প্রেগনেন্সি যখন শুরু হয় তখন আছে, আবার লেবারে যাওয়ার আগে আছে। তো সেই সমস্ত প্রিপারেশন কিন্তু আসলে আমাদের নিতে হবে। জি, তার মানে ম্যাডাম আপনি বলছিলেন যে প্রেগনেন্সি শুরু থেকেই আপনারা কিছু কিছু প্রিপারেশন দিয়ে থাকেন যাতে রোগী তৈরি হয়ে যায় নর্মাল ডেলিভারির ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা কিন্তু অ্যান্টিনেটাল কেয়ার বা প্রেগনেন্সি পিরিয়ডের যে চেক আপগুলো, সেটারও আসলে গুরুত্ব তার মানে রয়েছে। একটু জানতে চাও আসলে অ্যান্টিনেটাল চেক আপে কোন কোন বিষয়গুলোকে আপনারা নর্মাল ডেলিভারি করানোর জন্য মাথায় রাখেন? অ্যান্টিনেটাল চেক আপটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এমনকি WHO থেকে এখন বলা হয়েছে মিনিমাম যেন 4টা ভিজিট করা হয়। কারণ এই 4টা ভিজিটে কিছু ভ্যাকসিনেশন আছে, তারপরে কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যেটা করতে হয়, এবং পরীক্ষা নিরীক্ষার পরেও যে আমরা যে ফিজিক্যাল এক্সামিনেশন করি, সেখানেও কিছু ব্যাপার আছে, সেগুলো দেখতে হয়। সেই জন্য 4টা ভিজিট মাস্ট। পেশেন্ট যখন আসে তখন আমাদের তার ব্লাডের কিছু পরীক্ষা করতে হয়, যেমন রক্তশূন্যতা আছে কিনা, ব্লাডে কোনো ইনফেক্টিভ ডিজিজ আছে কিনা, যেমন হেপাটাইটিস বি, সি থাকতে পারে। তারপর তার রক্তে সুগারের পরিমাণ কেমন, সে কি ডায়াবেটিক কিনা, আগে থেকে কখনো তো দেখা হয়নি। তারপরে তার কি থাইরয়েডের প্রবলেম আছে কিনা, তার মধ্যে থ্যালাসেমিয়ার যে থ্যালাসেমিয়া এখন তো খুব বেশি আমরা দেখতে পাই, থ্যালাসেমিয়ার কোনো মানে সম্ভাবনা বীজ আছে কিনা, যেমন আমরা ইলেকট্রোফোরেসিস করে দেখি। তারপর ইউরিনে কোনো ইনফেকশন আছে কিনা, আর মিনিমাম একটা আলট্রাসোনোগ্রাফি তো করতে হয় যে কোনো টিউমার সিস্ট আছে কিনা, কারণ অনেক ক্ষেত্রে এগুলো কিন্তু সাইলেন্ট, বোঝা যায় না। এই জিনিসগুলো আমাকে দেখতে হবে। এখন এগুলো দেখে আমি কি করলাম, যদি এখানে ডেফিসিয়েন্সি থাকে, যদি একটা মেয়ের রক্তশূন্যতা থাকে, আমার কিন্তু সেটা সাপ্লিমেন্ট দিয়ে পূরণ করতে হবে। যদি কোনো ইনফেকশন থাকে, সেটার জন্য আমাকে অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে। হেপাটাইটিস বি, সি যদি থাকে, সেটার জন্য আলাদা ম্যানেজমেন্ট আছে, সেটা আমাকে করতে হবে, কারণ সেটার জন্য বাচ্চা হওয়ার পরেও কিন্তু আমাকে কিছু ডিসিশন নিতে হয়। তো এই অ্যান্টিনেটাল চেক আপে এগুলোই আমরা করি। এবং অ্যান্টিনেটাল চেক আপ একটা থেকে একটা করলে কিন্তু হবে না, কারণ আমাকে কিন্তু প্যারামিটারগুলো কম্পেয়ার করতে হবে। যখন নেক্সট আবার সে আসবে, তখন আমাকে দেখতে হবে যে আগের বার যে আমি দেখেছিলাম ওর যে ওজন ছিল, সেই ওজনটা বেড়েছে কিনা, ব্লাড প্রেশারটা ঠিক আছে কিনা। আমরা বলে থাকি প্রতি মাসে মিনিমাম 1 কেজি বাড়তে হবে। যদি সে 2 কেজি বেড়ে যায়, তখন আমার মাথায় আসতে হবে যে ওর কি ডায়াবেটিস হচ্ছে কিনা, ওর কি ব্লাড প্রেশার বাড়ছে কিনা, অথবা অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা। তো এই জিনিসগুলো খুব জরুরি। পুরাটা অ্যান্টিনেটাল চেক আপ সব প্যারামিটার যা ঠিক থাকবে, তার নর্মাল ডেলিভারি হবে, কেন হবে না? কিন্তু এর মধ্যে যাদের ভ্যারিয়েশন হয়, তাদেরকে নিয়ে আমাদের আসলে কসরত করতে হয়। তাদের বেলাতেই ম্যাটারনাল যে মর্টালিটি অথবা মরবিডিটি, সেই জিনিসগুলো ঘটে। তো অ্যান্টিনেটাল চেক আপটা আসলে অনেক জরুরি, এটা করা উচিত। করলে আমরা সম্ভাব্য অনেক কমপ্লিকেশন থেকে আগে আগে রোগীকে আমরা সেভ করতে পারবো, এড়ানো সম্ভব হয়। ম্যাডাম আসলে যেটা বলছিলাম যে নর্মাল ডেলিভারি করানোর ক্ষেত্রে অনেক রোগীরাই থাকেন যে হাসপাতাল গিয়েছি মানে হয়তোই এখনই বা কিছুক্ষণের মধ্যে আমাদের ডেলিভারি সম্ভব। একটু প্রসেসটা জানতে চাইবো। আমি জানি হাসপাতালের কিছু এটিকুয়েট আছে, আমরা সবসময় চিকিৎসাকে আমাদের বিদেশের সাথে কম্পেয়ার করে থাকি বা পশ্চিমা দেশের সাথে কম্পেয়ার করে থাকি, উন্নত দেশের সাথে। আমাদের দেশের রোগী বা রোগীর অ্যাটেন্ডেন্সটা আসলে হসপিটাল এটিকুয়েটটা কতটা মানে বা আসলে সতর্ক কিনা যে তাদের রোগীটি নিয়ে যাওয়া মাত্র কি কি ম্যানার্স তাদের মানতে হবে?
এই যে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে হসপিটালের কিছু ম্যানার্স আসলে আমাদেরকে মানতে হবে। হ্যাঁ, তো আমি যেহেতু ঢাকায় প্র্যাকটিস করি, ঢাকাতে যেটা দেখেছি যখন পেশেন্ট আসে চেম্বারে তারা খুব উৎসাহী যে আমার নর্মাল ডেলিভারি আমাকে করতে হবে, হ্যাঁ খুবই উৎসাহী। কিন্তু দেখা যায় যে যখন পেইন হয় তখন তারা এত অস্থির হয়ে যায়, রোগী এবং তার যে পরিবারের সদস্যরা থাকে সবাই মিলে। হ্যাঁ, কারণ হসপিটাল একটা ইনস্টিটিউট, এখানে আমাদের ম্যান পাওয়ার থাকে ডিফারেন্ট লেভেলে। পেশেন্ট আসবে, তাকে জুনিয়র ডক্টররা দেখবে, দেখে তাকে অ্যাসেস করবে, কিছু প্রিলিমিনারি টেস্ট আছে ওগুলো করবে, অথবা পেইন নিয়ে যখন আসে তখনও দেখবে। কনসালটেন্ট অথবা প্রফেসর কিন্তু সবসময় হসপিটালে থাকে না। তো অনেক সময় আমরা এটাও দেখেছি হসপিটালে এসেই খুব চিৎকার চেঁচামেচি, কেন প্রফেসর নাই, এখনও কেন আসছে না। তো এই জিনিসগুলো না আমাদের মেনটেন করতে হবে। হ্যাঁ, মেনটেন না করলে হয় কি পরিবেশটা একটু খারাপ হয়ে যায়। যার আন্ডারে পেশেন্ট আছে সে হয়তো একটু অন্যরকম নার্ভাস হয়ে যায়, অথবা সে নর্মাল ডেলিভারির চিন্তা থেকে হয়তো সে সরেও যেতে পারে। হ্যাঁ, তো সেই জন্যই যার আন্ডারে আপনি দেখাচ্ছেন, যাকে দেখাচ্ছেন তার সাথে আপনাকে আগে ফ্যামিলিয়ার হতে হবে, তাকে বুঝতে হবে, দুজনের আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হবে। কারণ নর্মাল ডেলিভারি যে নর্মালি হবে এমন কোনো কথা নাই, পথির মধ্যে কিন্তু অনেক সময় অনেক কমপ্লিকেশন হয়। নর্মাল ডেলিভারি যে কোনো সময় অ্যাবনর্মাল হতে পারে, সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে এবং আমাদেরকে যার যার জায়গা থেকে কাজ করতে দিতে হবে। তো ইন্টারেস্টিং জিনিস আমি যেটা আমার চেম্বারে করি, আমি ফান করে অনেক সময় বলি যে শাশুড়ি এবং মায়ের কিন্তু হসপিটালে আসা নিষেধ। আমি দেখেছি যে মা অস্থির হয়ে যায়, স্বাভাবিক, তার মেয়ে তার সামনে লেবার পেনে চিৎকার করছে, কষ্ট পাচ্ছে, একটাই হয়তো মেয়ে। হ্যাঁ, আগেরকার দিনের মতো তো আমাদের 10টা 12টা বাচ্চা হয় না, একটা মেয়ে অথবা 2টা মেয়ে থাকে। তো মায়েরা খুব অস্থির হয়ে যায়, মায়ের অস্থিরতা দেখে বাবা অস্থির হয়ে যায়, হাজব্যান্ডও অস্থির হয়ে যায়। তখন হয় কি এই অস্থিরতার মধ্যে অনেক সময় কাজ করা আমাদের ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাঁ, কারণ আমি ডক্টর, আমি যে কাজ করছি, যে প্রফেশনে আছে সেখানে রিস্ক অবশ্যই আছে। তো সেই রিস্ক বেনিফিট সব আমাকে জাজ করে কাজ করতে হয়। এর মধ্যে যদি কেউ ইন্টারফেয়ার করে তখন কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। সেই জন্য হসপিটালের যে এটিকেটগুলো সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে, বিদেশের সাথে তুলনা করলে হবে না, বিদেশের মতো আমাদের বিহেভ করতে হবে। জি, সেক্ষেত্রে ম্যাডাম যেহেতু আপনি হাসপাতালে অন্য লোকদের অনেকটাই কম অ্যালাউ করেন, আমাদের দেশে কিন্তু দেখা যায় একটি রোগী আসলে রোগীর সাথে রোগীর অনেক লোকজন চলে আসে। যেহেতু বিদেশের সাথে কম্পেয়ার করা হচ্ছে সেখানে কিন্তু অ্যালাউ করা হয় না এত লোকজন। আপনি কি রোগীর সাথে রোগীর হাজবেন্ড বা অন্য কাউকে অ্যালাউ করেন কিনা লেবার রুমে, এবং সেটা জরুরি কিনা বা কতটা বেনিফিশিয়াল হয় আসলে? আমি মনে করি অবশ্যই লেবার রুমে হাজব্যান্ড থাকতে হবে, মনে করি। কারণ তার দেখা উচিত যে একটা মেয়ে, তার মধ্যে দিয়ে যে ভবিষ্যৎ প্রজন্ম আসছে তার কতটা কষ্ট হয়, এটা তার দেখা উচিত। সেই জন্য আমি স্পেশালি হাজব্যান্ডদেরকে অ্যালাউ করি, অন্যদেরকে আমি অ্যালাউ করতে চাই না, বিকজ আমার দরকার নেই। হাজব্যান্ডকে আমার দরকার, হাজব্যান্ড সাপোর্ট দিবে। তো হয় কি অনেক সময় হাজব্যান্ড থাকলে সাথে পেশেন্টও বেশ মানে ফ্রি ফিল করে, মানে একটা অপরিচিত পরিবেশ, তো সে হয়তো আমাকে চেনে, বাট আমার যে জুনিয়র ডক্টর আছে, আমার লেবার রুমের যে স্টাফ আছে, যে নার্স আছে, তাকে হয়তো সে চেনে না। তা একটা অপরিচিত পরিবেশে সে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে না, 1 নাম্বার। 2 নাম্বার, লেবার রুমে যখন লেবারে যায় পেশেন্ট, তার কাপড় চোপড়ও কিন্তু ওরকম ঠিক থাকে না। হ্যাঁ, আমাদের লেবারের যে ড্রেসগুলো আছে সেগুলো এতটা বেশি মানে শরীর ঢাকা থাকে না। তো সেই ক্ষেত্রে ফ্যামিলির অন্য মেম্বারকে যদি আমি অ্যালাউ করি তাহলে সে কিন্তু ওখানে একটু আনইজি ফিল করবে। হ্যাঁ, কিন্তু হাজব্যান্ডের সামনে সেটা করবে না। আমি এই জন্য হাজব্যান্ডকে সাথে রাখি, এবং হাজব্যান্ডকে সাথে রাখলে লেবারের প্রোগ্রেস কিন্তু আসলে ভালো হয়, এবং পেশেন্ট কিন্তু আমাদেরকে কোঅপারেটও ভালো করে। এই জন্য আমি এখন যেটা করি, আমার সব পেশেন্টের নর্মাল ডেলিভারিতে আমি হাজব্যান্ডদেরকে রাখি, অন্যদেরকে আসলে আমি অ্যালাউ করতে চাই না, কারণ হেল্পের চেয়ে আসলে সমস্যা বেশি হয় আর কি। জি ম্যাডাম, আপনি এক ফাঁকে বলছিলেন যে নর্মাল ডেলিভারি যে কোনো সময় অ্যাবনর্মাল হতে পারে, অথবা ডেলিভারি মোড আপনার যে কোনো মুহূর্তেই চেঞ্জ করতে হতে পারে। সেই ক্ষেত্রে এই যে রোগীর কোনো জটিলতা হতে পারে কিনা, বাচ্চার জটিলতাও আসতে পারে, একটু জানবো যে এগুলো কি আগেই আপনারা রোগীর লোকের সাথে আসলে বলে নেন কিনা যখন রোগীটি ডেলিভারি প্রসেসে যায়, অথবা অ্যালাউ করেন নর্মালে করার জন্য, তখন কি আগে থেকেই বলে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে কিনা? অবশ্যই প্রয়োজনীয়তা আছে। কাউন্সেলিং একটা ব্যাপার আছে, যেটা আমি বলেছি আগেই, যে প্রতিটা এন্টিনেটাল চেকআপেই কিন্তু আমরা কিছু না কিছু কাউন্সেলিং করি, হয়তো সব একসাথে বলি না, ধীরে ধীরে বলি। যেমন কাউন্সেলিংয়ের একটা পর্যায়ে থাকে ব্লাড লাগতে পারে, যে কোনো সময় তার ব্লিডিং বেড়ে যেতে পারে, যেটাকে আমরা পোস্টপার্টাম হেমোরেজ বলি।
ইন্ট্রাপার্টাম হেমোরেজ বলি, সেটার জন্য কিন্তু ব্লাড রেডি রাখতে হবে। পেশেন্টকে আমরা বলে দিই, যার ফলে সে মেন্টালি প্রিপেয়ার থাকে যে ব্লাড লাগতে পারে। তারপরে অনেক সময় লেবার, একটা পেশেন্ট যখন লেবারে নিয়ে যায় আমরা অ্যাসেস করি, দেখি, পেলভিক অ্যাসেসমেন্ট করি, বাচ্চার মাথার সাথে যে মা তার কোমরের যে ডায়ামিটার, বার্থ ক্যানেলের যে ডায়ামিটার, ওটা ঠিক আছে কিনা সেটা অ্যাসেস করি। যদি সব ঠিকঠাক থাকে আমরা বলি যে ঠিকঠাক আছে, ডেলিভারি হবে। বাট যে কোনো সময় অ্যাবনর্মাল হতে পারে, যেমন বাচ্চা রোটেশন করে নামে, রোটেশন যে কোনো সময় অ্যারেস্ট হয়ে যেতে পারে। তারপর হঠাৎ করে বাচ্চার হার্টবিট বেড়ে যেতে পারে, কারণ যখন বাচ্চা বার্থ ক্যানেল দিয়ে আসে তখন তো একটা প্রেশার নিয়ে এসে আসে। এই যে ব্যথা হয়, ব্যথা মানেই কিন্তু প্রেশার, ইউট্রাস প্রেশার দিয়ে বাচ্চাটাকে বের করছে। তো সেই প্রেশারে অনেক সময় বাচ্চা কিন্তু কম্প্রোমাইজ হয়ে যায়। বাচ্চা কম্প্রোমাইজ হবে কিনা সেটা কিন্তু আমার আগে থেকে বোঝার কোনো উপায় নেই। কম্প্রোমাইজ হয় হচ্ছে ব্লাড সার্কুলেশন তার বডিতে কম গেলে, তখন আমার সাডেনলি ডিসিশন নিতে হতে পারে। আমাদের সিটিজি মেশিন আছে, আমরা সেটা দেখাতেও পারি যে সব জায়গায় তো নাই, তো সেটা আমরা বুঝি কেমন করে। বাচ্চার হার্টবিট অনেক সময় অতি মাত্রায় বেড়ে যায়, আবার অনেক সময় কমেও যায়। সেই সমস্ত ক্ষেত্রে আমরা বলি যে এটা অ্যালাউ করা যাবে না। তো এই ধরনের সমস্যা হতে পারে, আবার ব্লিডিংয়ের পরিমাণও বেড়ে যেতে পারে। তো এই ধরনের সমস্যা হলে আমরা আগেই বলে রাখি যে এরকম হলে কিন্তু আমরা সি সেকশন করে ফেলবো, এটা আগে থেকে বলে রাখতে হবে। জি, তার মানে আসলে জটিলতাগুলো সম্পর্কেও রোগী এবং রোগীর সাথে যারা থাকে তাদেরকে অ্যাওয়্যার করা এবং জানানো যে যে কোনো মুহূর্তেই ডেলিভারি মোড চেঞ্জ হতে পারে। আসবো আরও নর্মাল ডেলিভারি বিষয়গুলো নিয়ে। ম্যাডাম, বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরছি। বিরতি থেকে আবার ফিরলাম ম্যাডাম আপনার কাছে, এবং বিরতির আগে শুনছিলাম আসলে নর্মাল ডেলিভারি এবং ডেলিভারি সময়ের জটিলতাগুলো নিয়ে বলছিলেন আপনি, এবং সেইগুলোর বিষয়ে যে অ্যাওয়ারনেস দরকার তা নিয়েও বলছিলেন। একটু জানতে চাওয়া, যেহেতু অ্যান্টিনেটাল কেয়ারে রোগীগুলো আসছে এবং আপনি বলছিলেন WHO রিকমেন্ডেশন অনুযায়ী কমপক্ষে 4 বার আসা উচিত, ডেলিভারি ডেটের আগে যে রোগীগুলো আসে বা তার 1 সপ্তাহ বা 10 দিন আগে, তাদের ক্ষেত্রে কোনো স্পেশাল ইনস্ট্রাকশন থাকে কিনা আপনাদের, যাতে রোগী তৈরি হয়ে যায় তার ডেলিভারি পেইনের জন্য? আমি পছন্দ করি আমার যারা পেশেন্ট আছে তাদেরকেও যে ডেলিভারির আগের যে সপ্তাহ, 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ আগে যে ভিজিটটা হয় সেটা একটু ইম্পর্টেন্ট। সেই সময় আমি অনেক সময় দিই পেশেন্টকে। সেই সময়টা দেওয়ার কারণ হচ্ছে মেমোরি। মানুষকে আমি যদি 5 মাস আগে একটা কথা বলি, সে কিন্তু মেমোরিতে রাখবে না। রিসেন্ট মেমোরিটা খুব ইম্পর্টেন্ট। সেই জন্য তাকে ব্যথার যে নেচার, ব্যথা উঠলে কি হবে, অনেকের ধারণা ব্যথা ওঠার সাথে সাথে বাচ্চা হয়ে যাবে। হ্যাঁ, তাড়াহুড়ো দৌড়াদৌড়ি শুরু করে, বাসা থেকে প্যানিক করে সবাইকে। তো ওটা বলে দেয় যে ব্যথা উঠলেই বাচ্চা হয়ে যাবে না, একটা বাচ্চা হতে 8 থেকে 10 ঘন্টা সময় লাগে। হ্যাঁ, সুতরাং আস্তে ধীরে যদি পেইন এইরকম পেইন হয়, নেচারটা বলে দেই, ব্যথাটা কেমন হবে, লেবার পেইনটা কেমন হবে বলে দেই। লেবার পেইন নর্মালি না হতে অ্যাবনর্মাল হলে কী হবে, ওয়াটার ব্রেক হতে পারে, হ্যাঁ, ব্লিডিং হতে পারে, সেসবও বলে দিই। বলে দিলে সব কাপড় চোপড় যা আছে, কাগজ ডকুমেন্টস নিয়ে হসপিটালে আসতে হবে, এটা বলে দিই। আর হচ্ছে যে ডেলিভারির 1-2 সপ্তাহ আগে থেকে স্পেশাল কিছু জিনিস তার মাথায় নিতে হবে, যেমন যেটা ইম্পর্টেন্ট, পুশ করা। লেবারের যখন প্রোগ্রেস হয়, সার্ভিক্স যখন ডাইলেট হয়, তখন একটা পুশের একটা আর্জ আসে, তখন আমরা পেশেন্টকে বলি যে আপনি পুশ করেন। সেই পুশটা কেমন হবে সেটাও তাকে শিখিয়ে দিই আমরা। আমি অনেক দেখেছি, আগেও দেখেছি, হঠাৎ করে যে পেশেন্টগুলো আমার কাছে আসে লেবার পেইন নিয়ে, ওদেরকে ইনস্ট্রাকশন দিলে ওরা ফলো করতে পারে না, বলেই পুশ করেন, সে পুশ করতে পারে না। প্লাস হচ্ছে লেবার পেন কিন্তু সাংঘাতিক ব্যথা। হ্যাঁ, আমরা বলি যে শরীরের অনেকগুলো হাড় একসাথে যদি ভেঙে যায় যেই পরিমাণ ব্যথা, ওরকম ব্যথা। একটা মেয়ের যখন প্রচণ্ড ব্যথা হচ্ছে, আমি তাকে ইনস্ট্রাকশন দিব, সে ফলো করবে, এটা আশা করা আমার জন্য ঠিক না, তাই না? সেই জন্য আগের 2 সপ্তাহ আগে বলে দেই যে প্রেশারটা এরকম হবে এবং আপনি প্রেশারটা কিভাবে দিবেন, এভাবে দিবেন। লেবার পেনটা কিন্তু কন্টিনিউয়াস হয় না, হয় আবার মাঝখানে গ্যাপ থাকে, আবার হয়। তাহলে যখন পেইন হয় তখন আপনি কি করবেন, যখন পেইন না হয় তখন আপনি কি করবেন? পুশটাকে ইফেক্টিভ করার জন্য আপনি কি করতে পারেন, হাজব্যান্ডের কি করণীয় এখানে, প্লাস পজিশন। হ্যাঁ, আপনার কোন পজিশনে ভালো লাগে, হ্যাঁ, আপনি কি বসে ভালো লাগবে, না শুয়ে ভালো লাগবে, না মানে কাত হয়ে শুয়ে ভালো লাগবে, সেটা কিন্তু সে তখন বুঝবে না। কিন্তু আমি তাকে বলে দিব এই 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 পজিশনগুলো আছে, আপনার তখন যেইটা মনে চায় আপনি সেভাবে থাকবেন, পুশের কথাটা বলে দিই। তারপর হচ্ছে যে নিঃশ্বাসটা কিভাবে নেবে, নিঃশ্বাস নেওয়ারও কিন্তু একটা ট্রেনিং আছে, যে মুখ দিয়ে নেবেন না নাক দিয়ে নেবেন, কখন ছাড়বেন, সেই জিনিসগুলোও শিখিয়ে দিই। যদি শুয়ে সে পছন্দ করে, তার পায়ের পজিশন কেমন হবে, পুশ করলে তাকে কোন দিকে তাকাতে হবে, এই জিনিসগুলো বলে দেয়। এবং 2 সপ্তাহ আগে থেকে সে যদি বসে থাকে বাসায় অলসভাবে, সে কীভাবে বসে থাকবে সেটাও কিন্তু আমরা বলে দিই। তো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং আমি দেখেছি যে
টেক করা, মানে ধরেন আমি একটা মানুষকে কথা বললাম, সে যে ইনটেক করবে সেটার মানে ক্ষমতা কিন্তু সেই সময় সবচেয়ে বেশি থাকে। এবং ব্রেস্ট ফিডিং নিয়েও আমরা সেই সময়টাতে বেশি বলি, ব্রেস্টের কেয়ার কীভাবে ফিডিং করাইতে হবে, হ্যাঁ সেই জিনিসগুলো সে তখনই কিন্তু ভালো মতো শোনে। আমি মনে করি ডেলিভারির ঠিক 2 সপ্তাহ আগের যে টাইমটা, সেই টাইমটা খুব ইম্পর্টেন্ট কাউন্সিলিংয়ের জন্য। এবং ডেলিভারি রুমে তার বিহেভিয়ার, সে কী করবে তখন তার মাথায় ঢুকিয়ে দেওয়া তার জন্য সবচেয়ে বেশি সহজ আমার জন্য। জি অবশ্যই। এবং ম্যাডাম যে কথাগুলো বলছিলেন আসলে পুশ করা বা কিভাবে বসবে, কিভাবে সে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করবে, আমরা দেখেছি বহির্বিশ্বে কিন্তু ডেলিভারি বা লেবার রুমে যাওয়ার আগে মেয়েদেরকে বিভিন্ন রকম এক্সারসাইজ করানো হয়, ব্যায়াম করানো হয়, তৈরি করা হয়, যেটা হয়তো আমাদের দেশে এখনও ওভাবে প্রচলন হয়নি। সেইগুলোই কি আপনি এখান থেকে এভাবে অনেকটা তৈরি করে দেন কিনা রোগীদেরকে, এবং ব্যায়ামের বিষয়টা বলে দেন কিনা? এক্স্যাক্টলি, ওখান থেকেই আসলে আইডিয়াটা নিয়েই আমরা কাজ করি। হ্যাঁ, কারণ আমাদের দেশে ওরকম সম্ভব না। আমাদের দেশে ওরকম সেন্টার, আমার ক্লিনিক হয়তো বড় আছে, বাট অন্য হসপিটালগুলো কিন্তু খুব অল্প জায়গায়। সরকারি হসপিটালগুলোতে এত ওভারলোড সম্ভব হয় না। সেই জন্য চেষ্টা করি যে যখন আমার কাছে একটা পেশেন্ট আসছে, আমি একা না, আমার সাথে আরও টিম কাজ করে, ওদেরকে এটা বুঝিয়ে দেওয়া, হ্যাঁ বাসায় যেন ওরা করে। হাজব্যান্ডদেরকে আমরা বলে দিই যে আপনারা হেল্প করবেন, যেন করতে পারে। বাসায় যারা থাকে তাদেরকে বলে দিই একটু প্রাইভেসি তৈরি করে দেওয়া। কারণ একটা প্রেগনেন্ট মেয়ে, সে কিন্তু বাইরে যেতে অনেক সময় অনেকটা লজ্জা পায়, মানে যেতে চায় না, মানুষ কি ভাববে, কাপড় চোপড় ঠিক মতো গায়ে হয় না, হ্যাঁ সে হয়তো ভালো জামা কাপড় পরতেও পারে না, সেক্ষেত্রে তার কিন্তু প্রাইভেসির কিছু প্রবলেম থাকে। সেজন্য ওর ফ্যামিলি মেম্বারদের বলে তোর এই এক্সারসাইজ লাগবে, ওকে এভাবে প্রাইভেসি তৈরি করে দিতে হবে। যত ফিজিক্যাল ফিট হবে ততই কিন্তু নর্মাল ডেলিভারি ইজি হবে। আমরা বলি যে নর্মাল ডেলিভারিতে আমরা 3টা পি বলি, হ্যাঁ 3টা পির মধ্যে একটা হচ্ছে পাওয়ার, পার্সন, প্যাসেজ। এই 3টা ঠিক থাকতে হবে। পাওয়ার এবং প্যাসেজ এই দুটাই কিন্তু মা, আর প্যাসেঞ্জার যে সে হচ্ছে বাচ্চা। তাহলে আমার পাওয়ার আর প্যাসেজ যদি ঠিক না করি, প্যাসেঞ্জার তো আসতে পারবে না। সুতরাং ওই দুটো বেশি জরুরি, এবং ওই দুটা কিন্তু আমার অ্যান্টিনেটাল চেক আপ এবং ডেলিভারি পেইন ওঠার আগেই আমাকে তৈরি করতে হবে। জি আসলে ম্যাডাম, আপনি বলছিলেন টিম ওয়ার্কের কথা, এবং শুরুতে একটি কথা বলেছেন যে রোগী বা রোগীর যারা সাথে থাকেন তারা আসলে প্রথমেই একজন প্রফেসর বা যার ফলো আপে তারা ছিল তাকেই এক্সপেক্ট করে থাকেন যে তিনি সার্বক্ষণিক তাকে টেক কেয়ার করবে। কিন্তু আমরা জানি আসলে ডেলিভারি বেশিরভাগই মিডওয়াইফরা করে এবং তাদেরকে ট্রেনিং করানো হয়। তারপরও আমাদের দেশের মানুষের মনে কিন্তু এক ধরনের চাওয়া যে একজন অবস্টেট্রিশিয়ান সবসময় তার ডেলিভারি রোগীটিকে দেখবে। তা নিয়ে যদি বলেন আসলে এই টিম ওয়ার্কটা কতটা গুরুত্বপূর্ণ, এবং ধৈর্য রাখা, এবং পেশেন্ট এবং পেশেন্টের যারা লোকজন আছে তাদেরকে এই জিনিসটা বোঝা, আসলে নর্মাল ডেলিভারি করার জন্য কি সার্বক্ষণিক একজন অবস্টেট্রিশিয়ানের প্রয়োজন রয়েছে কিনা? না, আমি প্রথমে বলবো না, নর্মাল ডেলিভারির জন্য সার্বক্ষণিক প্রফেসর, এক্সপার্ট অবস্টেট্রিশিয়ানের কোনো প্রয়োজন নেই। নর্মাল ডেলিভারি ইজ নর্মাল। হ্যাঁ, হসপিটালে একটা প্রোটোকল থাকে। বাইরের দেশে কিন্তু নর্মাল ডেলিভারি কোনো প্রফেসর অথবা এমবিবিএস ডক্টর করায় না, ওখানে মিডওয়াইফ সিস্টেম আছে। হ্যাঁ, বাইরের দেশে। কারণ কি? কারণ এটা পসিবল না কখনোই যে একজন গাইনোকোলজিস্ট অথবা একজন প্রফেসর সে 24 ঘন্টা অথবা 8 থেকে 10 ঘন্টা একটা পেশেন্টের সাথে বসে থাকবে। এটা সম্ভব না, কখনোই সম্ভব না। এটা আশা করাও ঠিক না। অত রিসোর্স আমাদের নাই, আমেরিকা ইংল্যান্ডেও নাই, সুতরাং আমাদের তো প্রশ্নই ওঠে না। তো সেই ক্ষেত্রে হসপিটালের যে স্ট্যান্ডার্ড প্রোটোকল সেট করা থাকে সেটার প্রতি আমাদের রেসপেক্ট করতে হবে। ডাক্তার সবাই এক্সপার্ট। নর্মাল ডেলিভারি করতে একজন মিডওয়াইফ কাজ করে যেখানে, সেখানে একটা এমবিবিএস ডক্টর আমাদের কাজ করছে, তার উপর আপনাকে ভরসা রাখতে হবে। সেইটা, এই জিনিসটা করতে হলে আমাকে অ্যান্টিনেটাল চেক আপের সময় আমরা অবশ্য বলে দিই, কিন্তু তারপরে অনেক সময় দেখা যায় যে পেশেন্টরা সেটা নিতে চায় না। এটা নিতে হবে। এটা নিতে না পারে দেখেই আমাদের দেশে কিন্তু সিজারের সেকশন অনেক বেশি। যে সমস্ত জায়গায় সিজারের সেকশন বেশি হয় সে সমস্ত জায়গায় দেখা যায় রোগীরা সার্বক্ষণিক ডক্টর চাচ্ছে, হসপিটালে এসেই দাবি করছে প্রফেসর কেন এখন আসতেছে না, উনি কেন দেখছে না। হ্যাঁ, এবং অনেক সময় আমরা অনেক আইনি জটিলতায় পড়ি। এইসব আসলে আমাদের ডাক্তারদেরকে একটু ডিস্টার্ব করে, আমাদের কাজের একটু প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আমাদেরকে আমাদের মতো কাজ করতে যদি দেওয়া হয় হসপিটাল এনভায়রনমেন্টে, তাহলে কিন্তু পেশেন্টের ট্রিটমেন্টটা ভালো হবে। পেইন হবে, পেইন হয়েই তো বাচ্চা হবে। পেইন যদি না হয় তাহলে তো বাচ্চা হবে না। যুগে যুগে তো এটাই হয়ে আসছে। তারপরে ব্যবস্থা আছে যাদের পেইন সহ্য করার ক্ষমতা কম, তাদের জন্য আমরা অফার করি পেইনলেস লেবার, পেইনলেস ডেলিভারি। সেটা তো অবশ্যই একটু টাইম বেড়ে যায়, ডেলিভারির যে টাইমটা সেটা বেড়ে যায়, এবং একটু এক্সপেন্সিভও, যেহেতু অন্য ডক্টরি ইনভলভমেন্ট এখানে হয়। তো এই সমস্ত ক্ষেত্রে আসলে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। নর্মাল ডেলিভারি
80% পেশেন্টের আর অনলি 20% আমি কিভাবে, ওই যে বললাম আমাদের প্রোটোকল সেট করা থাকে, আমাদের পার্টোগ্রাফ আছে, আমাদের জুনিয়র ডক্টরও থাকে, কতক্ষণ পরপর লেবার পেনের পেশেন্টকে ব্লাড প্রেশার পালস দেখতে হবে, কতক্ষণ পরপর বাচ্চার হার্টবিট শুনতে হবে, কতক্ষণ পরপর ইন্টারনাল এক্সামিনেশন যেটাকে আমরা বলি ডাইলেটেশন দেখতে হবে, সব কিন্তু একদম সুন্দর স্ট্রাকচার করা আছে। তো সেই জিনিসটা যদি তার মতো চলতে দেওয়া হয় তাহলে নর্মাল ডেলিভারি রেট অনেক বেড়ে যাবে। অনেক সময় পেশেন্ট আমাদের উপর বার্ডেন করে, প্রেশার ক্রিয়েট করে। হ্যাঁ, যদি এমন হয় যে একটা নর্মাল ডেলিভারি হবে কি হবে না, আমরা অনেক সময় কনফিউজ থাকি, কিছু থাকে, মানে আমরা বলি ইন্ডিকেশন কন্ট্রাইন্ডিকেশন থাকে, সে সমস্ত পেশেন্টকেও কিন্তু আমরা লেবারে নিয়ে যাই, কিন্তু আমরা বলে রাখি যে নিয়ে যাচ্ছি কিন্তু সম্ভাবনা কম। সেই ক্ষেত্রে কিন্তু আমরা যদি সিজারও করি তখনও কিন্তু কিছু প্রবলেম হইতে পারে। এইটা যদি মেনে না নেয় তাহলে কিন্তু আমি যে ট্রায়ালটাও দিব না। হ্যাঁ, তো পেশেন্টকেও কিন্তু আমার সাথে কোঅপারেট করতে হবে। আগের পেশেন্টের চিন্তা ভাবনা, ডাক্তারের সাথে মানে সম্পর্ক, সেটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। আমরা কিছু হলে ফেসবুকে আমরা দিয়ে দিচ্ছি, তো আসলে প্রমাণ তো পরে হয়। হ্যাঁ, ফেসবুকে যখন একটা জিনিস চলে যায় আমার সম্মানহানি হয়, ডাক্তার হিসেবে আমি আরও বেশি সংকুচিত হয়ে যায়। তো এই জায়গাগুলো আসলে ঠিক করতে হবে আমাদের। ডাক্তারই নর্মাল ডেলিভারি করবে, প্রফেসরকেই করতে হবে, এই ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কারণ একজন ডেলিভারি করার জন্য MBBS ডক্টর মানে এনাফ। কারণ মেডিকেল কলেজে আমরা যখন ছাত্রদেরকে পড়াই, আমি নিজেও 14 বছর মেডিকেল কলেজে প্রফেসর ছিলাম, কাজ করেছি, তখনও কিন্তু ওই MBBS ডক্টররাই করাতো, ওদেরকে ওভাবে শেখানো হয়। আমরা ওদেরকে শিখাই যে নর্মাল ডেলিভারি এই সময় দেখবা, এত ঘন্টা পরে যদি না হয় দেন তুমি তোমার সিনিয়র অথবা প্রফেসরকে কল করবা, এই সংকেত দেখলে বুঝবা যে সমস্যা হবে, তখন ডক্টরকে কল করবা। এরকম কিন্তু প্রোটোকল সেট করা থাকে। সেই জন্য মেডিকেল কলেজে ডেলিভারির হারও কিন্তু অনেক বেশি, কারণ ওই প্রোটোকলে সবাই চলতে বাধ্য। বাট আমরা সিজারের সেকশন যে হার, সেটা কোথায় আমরা বেশি দেখি? প্রাইভেট ক্লিনিকগুলোতে, বড় বড় কর্পোরেট হসপিটালগুলোতে। এমনও কর্পোরেট হসপিটাল আছে মাসে একটা নর্মাল ডেলিভারি হয় না। কেন হয় না? এই ধরনের কিছু ইনসিডেন্টস হয় বলে হয়তো হয় না। জি, এবং এই প্রশ্নটিতে আমি আসছিলাম ম্যাডাম, যে বাংলাদেশে যে হারে সিজারিয়ান সেকশনের রেট বাড়ছে, অলরেডি WHO থেকে বলা হয়েছে যে এই রেটটি কমিয়ে আনতে হবে, একদম 30%-এর নিচে নামিয়ে আনতে হবে। সেই ক্ষেত্রে আপনারা অবস্টেট্রিশিয়ান যারা রয়েছেন তাদের একটি বড় রোল রয়েছে, অবশ্যই আপনাদেরই এই দায়িত্বটি নিতে হবে। এই যে রোগীদের এবং রোগীর লোকদেরকে কাউন্সেলিং করা এবং বোঝানো যে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে ধৈর্য রাখা এবং একজন যে অ্যাটেন্ডেন্ট ডক্টর থাকবে তার উপর ভরসা করা, অস্থিরতা না করা, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ম্যাডাম, আপনি বলছিলেন যে অনেক সময় কিছু জটিলতা থাকলেও আপনারা ট্রায়ালে যান। একটু জানতে চাওয়া আসলে কী ধরনের কমপ্লিকেশন বা অ্যান্টিনেটাল কেয়ারে কোন ধরনের কমপ্লিকেশন থাকলে আপনারা ইউজুয়ালি সেই রোগীগুলোকে নর্মাল ডেলিভারিতে নিতে চান না? মানে হেড ফ্লোটিং বলি। হ্যাঁ, মানে বাট ক্যানেলের যে ডায়ামিটার, সেটার সাথে বাচ্চার মাথার ডায়ামিটার মিলে না, সে সমস্ত ক্ষেত্রে আমরা ডিসিশন নিয়ে ফেলি। তারপর হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া, প্লাসেন্টা একদম নিচে, যেটা মেজর ডিগ্রি প্লাসেন্টা প্রিভিয়া বলি, সে সমস্ত ক্ষেত্রেও কিন্তু নর্মাল ডেলিভারিতে যায় না। আনকন্ট্রোল ডায়াবেটিস থাকতে পারে, আনকন্ট্রোল ডায়াবেটিসে বাচ্চা কম্প্রোমাইজ থাকে, দেখা যায় যে ডেলিভারি স্মুথই হলো বাট ওইটার যে প্রেশার সে বাচ্চাটা নিতে পারছে না। সিডিজি যদি নন রিয়েক্টিভ থাকে, মানে বাচ্চার মুভমেন্ট নাই 3-4 দিন ধরে, আমরা বাচ্চার হার্টের ইসিজি করছি, সেটাতে নন রিয়েক্টিভ, এই সমস্ত ক্ষেত্রে হতে পারে। 2-3টা সিজার আছে আগের, সেটা হতে পারে। বড় ফাইব্রয়েড আছে যেটা হচ্ছে একদম বার্থ ক্যানেলটাকে বন্ধ করে রাখছে, সিস্ট আছে, সে সমস্ত ক্ষেত্রে হতে পারে। আবার বাচ্চার পজিশন উল্টা, ব্রিজ অথবা ট্রান্সভার্স হয়ে আছে, সে সমস্ত ক্ষেত্রে আমরা আগে থেকেই ডিসিশন নিয়ে ফেলি যে এটা আসলে নর্মালে যাওয়া ঠিক হবে না। জি, এই বিষয়টা নিয়ে আবারও আসবো ম্যাডাম, একটি বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। বিরতির পর আবারও ফিরলাম ম্যাডাম আপনার কাছে। আপনি বলছিলেন আসলে কোন কোন ক্ষেত্রে রোগীদেরকে নর্মালের ট্রায়াল দেওয়া সম্ভব হয় না বা পসিবল হয় না। আরও একটি বিষয় না জানলেই নয়, যাদের আপনি বলছিলেন আগে 2-3টা সিজার হয়ে গেছে, এই রোগীরা কিন্তু প্রায়ই আসে বলতে যে ম্যাডাম আমার এবার করা সম্ভব কিনা নর্মাল ডেলিভারি। তারা হয়তো আগে আসতে পারেনি আপনার কাছে, এখন আসছেন, নর্মাল ডেলিভারি আদৌ কি তাদের ট্রায়াল দেওয়া যাবে কিনা? আচ্ছা, সেই সমস্ত ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাকে আগের যে হিস্ট্রি সেটা শুনতে হবে, যে ওর নর্মাল ডেলিভারি হয়নি, সিজার হয়েছে, কিন্তু কেন হয়েছিল। হতে পারে বাচ্চা উল্টা ছিল সেজন্য হয়েছে, হতে পারে প্লাসেন্টা প্রিভিয়া ছিল এটার জন্য হতে পারে, আবার নিজে ইচ্ছা করে হয়তো করেছে। হ্যাঁ, তো সেই জিনিসগুলো শুনতে হবে, শুনে তারপরে তার কিছু টেস্ট করতে হবে।
টেস্ট করে দেখতে হবে যে তার স্ট্যাটাসটা এখন কেমন আছে, যে ইউটেরাসের যে স্কার্টটা আগে ছিল সেটার থিকনেস কত, বাচ্চা ঠিক আছে কিনা, তার মেডিকেল কমপ্লিকেশনগুলোও শুনতে হবে। শুনে তারপরে পেশেন্টকে আমি নর্মাল লেবারে নিতে পারি, এটা আমরা ভিব্যাক বলি। বাট এই যে লেবারে নিয়ে যাচ্ছি এই পেশেন্টকে কিন্তু কাউন্সিলিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ লেবারে যখন যাবে এই পেশেন্ট, আগে সিজার করা সেই পেশেন্ট যখন লেবারে যাবে যে কোনো সময় কিন্তু ইউটেরাইন রাপচার হতে পারে। ইউটেরাইন রাপচার হলে কিন্তু সেই পেশেন্টকে উইদিন 5 মিনিটস সিজার করার ব্যবস্থা সেই সেন্টারে থাকতে হবে এবং সেই ম্যান পাওয়ার থাকতে হবে। হ্যাঁ, কারণ অধিকাংশ ক্ষেত্রে ক্লিনিকে যেগুলো হয় যে অ্যানাস্থেসিয়া ডক্টর ডাকা হলো, টিম আসলো, আসতে কতক্ষণ সময় লাগবে, 1 ঘন্টা সময় লাগবে, 1 ঘন্টা অথবা 30 মিনিটসই লাগবে। 30 মিনিটসে কিন্তু বাচ্চা অ্যালাইভ থাকবে না। হ্যাঁ, সেই রকম যে নর্মাল ডেলিভারি করে আফটার সি সেকশন যে সেন্টারে করা হয় তাদের সেই ব্যবস্থা আছে কিনা সেটা দেখে নিতে হবে এবং নিউনেটাল সাপোর্ট থাকতে হবে, এনআইসিইউ আছে কিনা সেটাও দেখে নিতে হবে। এই সমস্ত জিনিস যদি ঠিকঠাক থাকে, তার সাথে পেশেন্ট পার্টি যদি কম্প্রোমাইজ থাকে ডক্টরের সাথে, সেসব ক্ষেত্রে আমি নর্মাল ডেলিভারিতে যাই, আদারওয়াইজ আমি যাই না। জি, তার মানে আসলে রোগীর কাউন্সিলিংটা অনেক বেশি জরুরি। ম্যাডাম, এই যে আপনার এই দীর্ঘ প্র্যাকটিসে আসলে এই নর্মাল ডেলিভারি করতে গিয়ে আসলে এমন কোনো সিচুয়েশন বা পরিস্থিতি হয়েছে কিনা যে হয়তো নর্মাল ডেলিভারি হতো না কিন্তু হয়েছে, এরকম কোনো অভিজ্ঞতা রয়েছে? এরকম তো সবার লাইফে, সব গাইনোকোলজিস্ট যারা তাদের লাইফে এরকম বহুত ঘটনা আছে। কারণ আমরা বলি যে পজিশন চেঞ্জ, হ্যাঁ, যেমন আমাদের লেবার রুম এক জায়গায় ও অপারেশন থিয়েটার অন্য জায়গায়, দেখা গেছে যে হচ্ছে না যে বলছি লেবার রুমে কিছু এটিকেট থাকে, সেগুলো সবাই বুঝে না, বলাও হয় না, সব সেন্টারে বলেও না। আমাদের দেশে একটা ল্যাকিংস আছে, যেহেতু আমরা কাউন্সেলিং কম করি এবং আমাদের কিন্তু অতিরিক্ত লোড, হ্যাঁ, আমাদের গভর্নমেন্টে অতিরিক্ত লোড, প্লাস আমরা যারা প্রাইভেট চেম্বার করি, হ্যাঁ, আমরা লোড বেশি নেই, না নিলেও চলে। হ্যাঁ, একটা ডাক্তার দিনে 100-150 পেশেন্ট দেখবে, এটা আসলে এক্সপেক্টেড না, তার ধৈর্য থাকে না। যে গাইনোকোলজিস্ট একদিনে 80-90টা পেশেন্ট দেখে, আমি তো মানে চ্যালেঞ্জ করে বলবো সে নর্মাল ডেলিভারির ধৈর্য তার থাকবে না। হ্যাঁ, সুতরাং এই জায়গাটাতে আমাদেরকে শুদ্ধ হতে হবে। আমরা যারা গাইনোকোলজিস্ট, আমাদের কিন্তু অনেক দায়িত্ব, এত পেশেন্ট দেখার আমার দরকার নেই। হ্যাঁ, আমি অল্প পেশেন্ট দেখবো, কোয়ালিটি কেয়ার দিব। তো এই জায়গাটা আমাদেরকে ঠিক করতে হবে। অভিজ্ঞতা যেটা, সেটা হচ্ছে যে একটা পেশেন্ট দেখলাম যে ডেলিভারি হচ্ছে না, ধর আমরা সিজারের ডিসিশন নিয়ে ফেললাম, এই পেশেন্টকে সিজারই করতে হবে। তো ফানি থিং হচ্ছে সেই পেশেন্টকে ওটি পর্যন্ত নিতে নিতে ট্রলির মধ্যে নর্মাল ডেলিভারি হয়ে যায়। হ্যাঁ, এগুলো অভিজ্ঞতা আমাদের অনেক আছে। আবার এরকমও আছে যে 2 ঘন্টা আমাদের টাইম দিয়ে আমরা, যেমন ফুল ডাইলেট বলি, 10 সেন্টিমিটার ডাইলেট হলে আমরা ডেলিভারি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যার প্রথম বাচ্চা তাদেরকে আমরা 2 ঘন্টার সময় দিই, যার সেকেন্ড থার্ড বাচ্চা তাদেরকে আমরা 1 ঘন্টার সময় দিই। তো এরকমও হয়েছে যে 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা হয়ে গেছে, হ্যাঁ, ওয়েট করছি, হ্যাঁ, এরকমও হয়েছে এবং নর্মাল ডেলিভারি হয়েছে। ওগুলো আমার খুব ভালো লাগতো যে না, হওয়ার কথা না তাও। আবার এমনও হয় যে আমরা বলি যে মানে পেশেন্টের ফিজিক্যাল স্ট্রাকচার, যেমন স্ট্রেচার বলি, লম্বা মেয়েদের নর্মাল ডেলিভারি হবে, শর্টদের হবে না। অনেক শর্ট মেয়েদের আমার কাছে নর্মাল ডেলিভারি হয়েছে এবং ফ্যামিলির লোকজনই অবাক, ওরা ভাবেও নাই যেটা নর্মাল হবে। সে সমস্ত ক্ষেত্রে ভালো লাগে, মানে এই জিনিসগুলো ভালো লাগে। 10টা সিজার করার চেয়ে একটা নর্মাল ডেলিভারি করার আনন্দ আমার কাছে অনেক বেশি। জি, অবশ্যই। এবং আমরাও আসলে চাই এই জিনিসটা হার বাড়ুক, যে বাংলাদেশে এখন বলছে সিজারিয়ান সেকশনের রেট বাড়ছে এবং পুরোটাই কিন্তু দায় দিয়ে দেওয়া হচ্ছে অবস্টেটিশিয়ানদের উপরে। কিন্তু এখানে যে দায় রয়েছে সাধারণ মানুষের, দায় রয়েছে রোগীর এবং রোগীর লোকজনের এবং হাসপাতাল কর্তৃপক্ষ, সবারই যে একটা দায় রয়েছে, সেটা আসলে সম্মুখে কিন্তু আসছে না। সেজন্যই ম্যাডাম আমাদের এই আয়োজনগুলোর মাধ্যমে সবাইকে সচেতন করা যে নর্মাল ডেলিভারি করাতে চাইলে বা যে মা এখন সন্তান প্রসব করবেন তার কতটা প্রস্তুতির প্রয়োজন এবং কোনো প্রতিবন্ধকতা থাকলে সেই অবস্টেটিশিয়ান তাকে কিভাবে হেল্প করবেন। আসলে খুবই একটা সুন্দর কথা আপনি বলেছেন যে অনেক সময় 10টা সিজার করাচ্ছে, একটা নর্মাল ডেলিভারি করতে পারলে তাতে বেশি আনন্দ পাওয়া যায়। ম্যাডাম, একটু জানতে চাওয়া, যারা আসলে আমাদের দেশের মেয়েরা, আপনি যেটা বলছিলেন যে অনেকটাই সেডেন্টারি ওয়ার্ক করে, এখন হয়তো ওজন বেড়ে যায় অথবা তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি অতটা বেশি থাকে না, তাদের জন্য আসলে কি পরামর্শ থাকবে যদি কেউ ভবিষ্যতে মা হতে চায় অথবা একদম আর্লি প্রেগন্যান্সিতে রয়েছে, তাদেরকে আপনি কি পরামর্শ দেবেন? যাদের বডি ওয়েট একটু বেশি, হ্যাঁ, তাদেরকে পরামর্শ একটাই যে আসলে আমরা বলি ওজন কমানোর যে ব্যাপারটা, ওটা কিন্তু কম এজে খুব ইফেক্টিভলি হয়। হ্যাঁ, যেমন আমি যদি চাই, আমি কিন্তু এখন 2 কেজি ওজন কমাতে পারবো না, নট পসিবল। হ্যাঁ, কিন্তু একটা 20-25 বছরের মেয়ে 1 মাস
যদি ট্রাই করে তার 5 কেজি ওজন কমে যাবে। সুতরাং ওজন কমানোটা কিন্তু খুব কঠিন কিছু না। যদি কারো সদ ইচ্ছা থাকে এবং ওয়ে জানা থাকে, সে কিন্তু ওজন কমাতে পারবে, অনেক তাড়াতাড়ি ওজন কমে যায়। তো আমি বলবো যারা হচ্ছে একটু সচেতন, অবশ্যই এখনকার মেয়েরা সচেতন, তারপরেও তো অ্যাক্সিডেন্ট হয়। প্রিপারেশন তো সব কিছুর জন্যই লাগে। আমি যদি একটা গাছ লাগাতে যাই তাও তো আমার প্রিপারেশন লাগে, মাটি তৈরি করতে হয়। তো গাছ তো একটা সামান্য জিনিস, আমার লাইফের কিছু নয়। আমার মধ্যে দিয়ে যে আমার ভবিষ্যৎ প্রজন্ম আসবে, তার জন্য আমার আয়োজন কোথায়? হ্যাঁ, তো সবাইকে ওটা মাথায় নিতে হবে যে ভবিষ্যৎ প্রজন্ম যে আসবে তার জন্য আমাদের সবচেয়ে বেশি প্রিপারেশন থাকা দরকার। এবং সেই প্রিপারেশন হচ্ছে নিজের ফিজিক্যাল ফিটনেস। এই ফিটনেস 2-3 মাস এনাফ ওজন কমানোর জন্য। তারপর বাকি যে সমস্যাগুলো, ওগুলো তো টেস্টেই ধরা পড়ে এবং ওগুলো ঠিক করাটা তেমন কোনো ব্যাপার না। যদি কেউ ফিজিক্যালি ফিট হয়ে ঢুকে প্রেগনেন্সিতে, তো ফিজিক্যালি ফিট হতে গেলে তার ডায়েটারি হ্যাবিট প্লাস হচ্ছে এক্সারসাইজ, তার লাইফস্টাইল কিন্তু চেঞ্জ হয়ে যায়। আর একবার চেঞ্জ হলে কিন্তু সেটাই চলতে থাকে। সায়েন্স কি বলে? সায়েন্স বলে হচ্ছে যে তুমি যদি একটা কাজ টানা 21 দিন করো, ওটা তোমার অভ্যাস হয়ে যাবে। সুতরাং যে একবার হেলদি লাইফে ঢুকতেছে, হেলদি হয়ে প্রেগনেন্সিতে যাচ্ছে, সে কিন্তু হেলদিভাবেই চলবে এবং তার প্রেগনেন্সিটা স্মুথ হবে, তার এন্ডটাও নর্মালি হবে। জি, আমার মনে হয় এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যারা আসলে এখনকার মেয়েরা সেডেন্টারি ওয়ার্ক করছে বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে অতটা বেশি নেই, তারা আমার মনে হয় তারা মেন্টালিও অনেকটা প্রস্তুত থাকে না নর্মাল ডেলিভারি করার ক্ষেত্রে। ম্যাডাম, এই ক্ষেত্রে একটি প্রশ্ন আসে যে অনেকে কিন্তু লেবার পেইন ওঠার পরও আর সহ্য করতে পারেন না। প্রসব ব্যথাটা কেমন হবে এবং ওই সময় যে একটা স্ট্রেস হয়, সেই স্ট্রেস ম্যানেজমেন্টটা কেমন হবে, এই বিষয়টা নিয়ে যদি বলেন যে এই যে একটা ব্যথার সময়টা, তখন আপনারা রোগীদেরকে কিভাবে আসলে এটা এনকারেজ আসলে করেন? যে বাইরের দেশে বলে যে ব্যথাটাকে এনজয় করতে হবে। হ্যাঁ, ব্যথা কিন্তু কন্টিনিউয়াস হয় না, ব্যথাটাকে এনজয় করতে হবে। ব্যথা যত বেশি হবে তত তাড়াতাড়ি ডেলিভারি হবে। আমি যেটা মানে মনে করি, অনেক সময় পেইনলেস পেইনফুল দুইটা ডেলিভারি নিয়ে তো কথা বলতে হয়। সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন, উনি যেই ইভেন্টগুলো আমাদের বডিতে অ্যাডজাস্ট করে দিয়েছেন সবগুলো সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। এই যে পেইন হয়, পেইন হলেই হয় কি, যার পেইন হচ্ছে তার মধ্যে আর্জ আসে যে তাড়াতাড়ি বাচ্চাটা যেন হয়ে যায়, অথবা সে মেন্টালি প্রিপেয়ার থাকে বাচ্চা হয়ে যাবে। তখন কিন্তু ওই পেইনই তাকে লেবারটাকে প্রোগ্রেস করে নেয়। যার পেইন যত বেশি হয় তার ডেলিভারি তত তাড়াতাড়ি হবে। আমরা কিন্তু এটা বলি। হ্যাঁ, অনেক সময় আমার জুনিয়র ডক্টররা হসপিটাল থেকে বলে, ম্যাডাম পেইন খুব বেশি। আমি যে খুব বেশি খুব ভালো, হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যাবে। তো পেইন কমানোর জন্য আমরা কিছু মেডিসিন অবশ্যই ইউজ করি, যে সেটা পেইন করে কমায়, কিন্তু একদম শেষ করে দেয় না। পেইন হতে হবে এবং এটা সত্যি কথা, পেইন যাদের ভালো হয় তাদের ডেলিভারিটা সুন্দরভাবে হয়। তো পেইনটাকে এনজয় করা, পেইন কেমন হবে, পেইন হলে কি করবে, সেই জিনিসগুলো আমরা শিখিয়ে দিই। তারপরেও যদি পেইন নেওয়ার মানসিকতা না থাকে, সেক্ষেত্রে আমাদের এপিডিউরাল আছে, আমরা তখন এপিডিউরাল দিয়ে দেই। তখন ওইটা মানে পেনলেসভাবে ডেলিভারি হয়। পেনলেস মানে একদম কিন্তু পেনলেস হয় না। হ্যাঁ, এটা একদম মিথ্যা কথা যে পেইন একদমই থাকে না। পেইন কিছুটা থাকে, বাট টলারেবল লিমিটের মধ্যে থাকে। জি অবশ্যই ম্যাডাম, আরও একটি বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরছি। বিরতি থেকে আবার ফিরলাম ম্যাডাম আপনার কাছে। বিরতির আগে শুনছিলাম নর্মাল ডেলিভারির সব কিছু নিয়ে এবং বলছিলেন আসলে একজন রোগীর কতটা মানসিকভাবে তৈরি থাকা এবং স্ট্রেস ম্যানেজমেন্টটা কেমন দরকার। যেহেতু আপনি নর্মাল ডেলিভারি বা ডেলিভারি রিলেটেড কথা বলছেন, একটু ব্রেস্ট ফিডিং নিয়ে জানতে চাইবো। আপনি একটু বলছিলেন প্রথম দিকে যে আপনি রোগীদেরকে প্রেগনেন্সি অবস্থাতেই, প্রেগনেন্সির শেষের দিকেই ব্রেস্ট ফিডিংয়ের জন্য অনেকটাই তৈরি করে ফেলেন। আসলে ব্রেস্ট ফিডিংয়ের গুরুত্ব নিয়ে নতুন করে বলার কিছু নেই, সবাই জানে আসলে। সেই ক্ষেত্রে ব্রেস্ট কেয়ার এবং রোগীকে এনকারেজ করা, কারণ অনেকেই প্রস্তুত থাকেন না ডেলিভারির পরপরই ব্রেস্ট ফিডিং করানোর ক্ষেত্রে, অনেক মাই বিরক্তি বোধ করেন। তাদের নিয়ে যদি বলেন আসলে কি সুবিধা। ব্রেস্ট ফিডিং নিয়ে এত কথা বলা হয়েছে, ব্রেস্ট ফিডিং উপকারিতা কি, এটা আসলে এখন মানে বলাটা মনে হয় একটু আবল তাবল বলার মতোই হবে। তবে আমি যেটা সবসময় আমার পেশেন্টদেরকে বলি, মেয়েরা তো আসলে ফিগার নিয়ে খুব চিন্তা করে, হ্যাঁ যারা একটু সচেতন, তো ব্রেস্ট ফিডিং মা যারা, তাদের ফিগার কিন্তু খুব তাড়াতাড়ি ফর্মে চলে আসে। কারণ হচ্ছে যে প্রেগনেন্সিতে যেখানে যেখানে ফ্যাট ডিপোজিশন হয়, ওই ফ্যাটগুলা কিন্তু ব্রেস্ট ফিডিংয়ের মাধ্যমেই চলে যায়। এটা একটা বিশাল সাপোর্ট একটা মেয়ের জন্য। আর ইন্টারেস্টিং হচ্ছে, ব্রেস্ট ফিডিং যারা করে ঠিকমতো কিছু নিয়ম মেনে, এটা অবশ্যই শুনে নিতে হবে, তাদের কিন্তু এক্সট্রা কোনো কন্ট্রাসেপটিভ লাগে না। এবং ব্রেস্ট ফিডিংয়ে মা এবং বাচ্চার বন্ডিংটা কিন্তু খুব সুন্দর হয়। মানে স্বাভাবিক, একটা বাচ্চা যখন ফিট করতে থাকে তখন কিন্তু সে মায়ের দিকে তাকায় থাকে, মায়ের শরীরের গন্ধটা সে নেয়, মায়ের শরীরে যে টেম্পারেচার সেটা তার বডির মধ্যে ট্রান্সমিট হয়।
এর চেয়ে বেশি বন্ডিং তো কিছুতেই সম্ভব না। তো বাচ্চা এবং মায়ের তো বন্ডিং দরকার। কিছু ডিজিজ আছে যেগুলো ছোট বাচ্চাদের হয়, বোটল ফিড বাচ্চাদের হয়, সেই ডিজিজগুলো বাচ্চার হয় না। তো এই কয়টাই তো যথেষ্ট একটা বাচ্চাকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড করানোর জন্য। কারণ একটা বাচ্চা অসুস্থ হয়ে গেলে পুরো ফ্যামিলি অসুস্থ হয়ে যায়, তাই না? এবং বাইরের দুধ কেনা এটাও তো একটা মানে সমস্যার ব্যাপার। এবং আমরা অনেক সময় দেখছি যে একটা বাচ্চার বয়স 3 মাস কি 4 মাস, আবার সে মা প্রেগনেন্ট হয়ে চলে আসছে। তো এই জিনিসগুলো, এই যে মানে কি বলে এটাকে, অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো, সেগুলো যদি একটা মা ব্রেস্ট ফিড করে তাহলে কিন্তু হবে না। তো এই জিনিসগুলো কিন্তু ডিউরিং এন্টিনেটাল চেক আপ আমাকে মায়ের মাথায় ঢুকাতে হবে। হ্যাঁ, অনেকের ধারণা ব্রেস্ট ফিড করালে ফিগার নষ্ট হয়ে যায়, অনেক ধরনের অনেক মিথ নিয়ে তারা চলাফেরা করে। কিন্তু ব্রেস্ট ফিড করলে সব সুবিধার পাশাপাশি আরেকটা বিশাল সুবিধা, যেই কারণে আমাদের বাংলাদেশে মেয়েরা সবচেয়ে মানে সেকেন্ড কজ অফ ডেথ ব্রেস্ট ক্যান্সার, সেটা হয় না। তো এত মানে ভালো ভালো কারণ আছে, এত সুবিধা আছে ব্রেস্ট ফিড করালে, কেন একটা মা ব্রেস্ট ফিড করবে না? তাকে সুবিধাগুলো বললেই কিন্তু সে করাবে। অনেক সময় জানে না, অজ্ঞতা থেকে হয়তো এই কাজগুলো করে আর কি। জি অবশ্যই। এই যে আপনি বললেন অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্সিও প্রিভেন্ট করা সম্ভব যদি এক্সক্লুসিভ ফিডিং কোনো মা তার বাচ্চাকে করায়। তো জানতে চাও আসলে একটি ডেলিভারির পরে কত দিনের একটি গ্যাপ প্রয়োজন যদি একটি মা তার দ্বিতীয় প্রেগনেন্সি প্ল্যান করে থাকেন? আইডিয়ালি একটা বাচ্চা হওয়ার পরে 3 বছর গ্যাপ নেওয়া উচিত। হ্যাঁ, এটা কেন? কারণ হচ্ছে যে 9 মাস যখন সে প্রেগনেন্ট ছিল তার শরীরে অনেক পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনগুলো মেকআপ করতে হবে এবং শরীরের পরিবর্তনের সাথে সাথে তার মানসিক পরিবর্তন হয়েছে। একটা বাচ্চা হওয়ার পরে একটা মেয়ের কিন্তু সাইকোলজিক্যাল সমস্যা হতে পারে। কেন? তার মানসিক পরিবর্তনের জন্য তার শারীরিক যে পরিবর্তন সেটাও সে নিতে পারে না। বাচ্চা হওয়ার পর হয়তো ফিরে আসতে সময় লাগে। অনেক সময় আমার অনেক পেশেন্ট আছে, ম্যাডাম বাচ্চা হইলো, আমার তো পেট কমলো না। মানে 3 দিন অথবা 4 দিনের মাথায় আমাকে এই কথাটা সে বললো, আমার তো পেট কমছে না। তার মানে কি? শরীর নিয়ে সে মানে যথেষ্ট সচেতন। এটা কিন্তু সাডেনলি হয় না। 9 মাসে যে শরীরে মেদ হয়েছে সেটা কমতে তো আর 9 ঘন্টা লাগবে না, আরও বেশি সময় লাগবে। তো পেশেন্টকে সেভাবেই বুঝাতে হবে। সেটা বুঝাতে গেলে তাকে ওটার উপর সে কাজ করবে, আমি তো কাজ করছি না, সেটার জন্য তো তার টাইম লাগবে। সেই টাইমটাও তাকে বলে দিতে হবে যে এই টাইমটা তোমার শরীর ঠিক হওয়ার জন্য। আরেকটা কারণ হচ্ছে যে যে বাচ্চাটা নতুন হলো তারও তো যত্ন দরকার আছে। হ্যাঁ, তাকে টেক কেয়ার করতে হবে, কখন তাকে উইনিং করতে হবে, সে বড় হচ্ছে, তার আরও কিছু অ্যাসোসিয়েট কাজ আছে, যেমন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, ভ্যাকসিন দেওয়া, এগুলো তাকে করতে হবে। যদি কোনো মেয়ে একটা বাচ্চা থেকে আরেকটা বাচ্চার গ্যাপ 3 বছরের কম নেয় তাহলে অযত্ন কিন্তু প্রথম বাচ্চাটার হয়, দ্বিতীয় বাচ্চার কিন্তু কোনো অযত্ন হয় না। সুতরাং জেনে শুনে আমরা কেন একজনকে ডিপ্রাইভ করব? সে বাচ্চাটা তো ব্রেস্ট ফিডও পুরোপুরি কমপ্লিট করতে পারলো না। হ্যাঁ, ক্ষতি কিন্তু প্রথম বাচ্চাটা হয়। এই জন্য আমরা বলি যে ডেলিভারির পরে 3 বছর গ্যাপ নিলে মায়ের শরীরটাও ঠিক হয়ে আসে, তার যে ছোট বাচ্চা সেই বাচ্চাটাও শক্তপোক্ত হয় এবং আরেকটা প্রেগনেন্সি নেওয়ার জন্য সেও মেন্টালি প্রিপেয়ার্ড হয়। এবং এখানে ফাইন্যান্সিয়াল কিছু ইনভলভমেন্ট থাকে, ফ্যামিলিতে যে খরচ করবে তার হাজব্যান্ড, খরচ করার জন্য তো তার টাকার ডিপোজিশন হইতে হবে, সেটাও তার হয় আর কি। তো সব দিক থেকে তার মানে আসলে সব দিক থেকে এই যে গ্যাপটির কথা আপনি বললেন সেটার প্রয়োজন এবং মায়ের শরীরটা পরিপূর্ণভাবে আগের অবস্থানে চলে আসে এবং তাতে সে যখন দ্বিতীয় প্রেগনেন্সি নেয় সেই ক্ষেত্রে তার পরবর্তী বাচ্চাটির জন্য আসলে ভালো হয়। আয়োজনের অনেকটাই শেষের দিকে ম্যাডাম, আমরা আজকে অনেক কিছু জানলাম এই ডেলিভারি রিলেটেড, বিশেষ করে নর্মাল ডেলিভারি করার ক্ষেত্রে যেই উৎসাহ দেয়া এবং আমাদের দেশে এই রেটটি বাড়ানো, যেটি একসময় অনেক বেশি ছিল, এখন লাস্ট কয়েক বছর ধরে এটি নিয়ে খুব আলোচনা হচ্ছে যে নর্মাল ডেলিভারি রেট কমে গেছে, সেই বিষয়টি নিয়ে বলার জন্য একদমই শেষে আপনি যদি বলেন আসলে রোগীদের নিয়ে বা সাধারণ মানুষের উদ্দেশ্যে যে আসলে কিভাবে কি সচেতনতা তাদের মধ্যে থাকা উচিত একজন নতুন মায়ের জন্য এবং তার ডেলিভারি প্রসেসটির জন্য। আচ্ছা, এখানে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ডেলিভারির কিছু মানে প্রিপারেশন তো আছে, পেশেন্ট নিচ্ছে, টাকা পয়সার একটা ইনভলভমেন্ট কিন্তু থাকে, সেটা সরকারি হসপিটালে হোক প্রাইভেটে হোক। আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন ক্লাস করতাম, আমরা তো মেডিকেল কলেজে যখন দেখতাম, তখন আমাদের টিচাররা বলতো যে টাকা জমাবেন, প্রতিদিন 10 টাকা করে অথবা 50 টাকা করে জমাবেন। হ্যাঁ, ওরা কি কোথায় জমাতো? ওরা ওই যে বাড়ির মধ্যে ওই যে বাঁশ থাকতো, কুড়ের ঘরে বাঁশের মধ্যে ওদের ফুটো করা থাকতো। আমরা অনেক সময় মেডিকেল কলেজ থেকে গ্রামে যেতাম, গ্রামে দেখতাম ফুটা করে ওখানে সে টাকা জমায়। যতগুলো টাকা হবে ডেলিভারিতে সব খরচ নাও হতে পারে, কিছু রয়ে গেল, কিছু ডেলিভারিতে খরচগুলো, এটা ফাইন্যান্সিয়াল একটা সাপোর্ট।
তো এটা আমাদের রোগীদের বলতে হবে, শহরে গ্রামে যেখানে হোক ডেলিভারির সময়ের কিছু প্রিপারেশন রাখতে হবে, টাকা পয়সার প্রিপারেশন কিন্তু অবশ্যই রাখতে হবে। সে কোন গাড়ি দিয়ে আসবে হসপিটালে, কোথা থেকে আসবে, সেগুলোও কিন্তু আমাদেরকে নিশ্চিত করতে হবে। তো এই জিনিসগুলো আসলে সবাইকে বলা উচিত। জি, আসলে এই যে নর্মাল ডেলিভারি এবং একটি নারীর মা হয়ে ওঠার পেছনে যে শ্রম এবং তার যে সতর্কতা এখনকার যুগে এসে, বিষয়গুলো নিয়ে আজকে অনেক কিছু বললেন ম্যাডাম। আশা করি সবাই অনেক উপকৃত হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজনের সময় দেওয়ার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ। জি, দর্শক, আরোগ্য নিকেতনের আজকের আয়োজনের একদমই শেষে চলে এসেছি। আমি শুরুতেই বলেছিলাম মা হওয়া একটি নারীর জীবনের নতুন দিগন্ত, কিন্তু নতুন দিগন্ত নতুনভাবে শুরু করার জন্য আসলে যে সতর্কতার প্রয়োজন এবং নর্মাল ডেলিভারিতে উৎসাহ দেয়া এবং নর্মাল ডেলিভারির জন্য যে ধৈর্য রাখা, প্রস্তুতি থাকা একটা নারী এবং তার পরিবারের লোকজনের, এবং কোনো প্রতিবন্ধকতা থাকলে সেটা কিভাবে এড়িয়ে যাওয়া যায় সে বিষয়টি নিয়ে আজকে কথা বললেন বিশেষজ্ঞ চিকিৎসক। আশা করি সবাই অনেক উপকৃত হয়েছেন। আজকের আয়োজনটি এখানেই শেষ করছি।